আসসালামু আলাইকুম। এইচএসসি 2022 বাংলা ইংলিশ আইসিটি কোর্সের আজকের আইসিটি ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো রয়েছেন। আমরা পড়ছি আইসিটি অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়ের আজ আমাদের 24 নং ক্লাস। ইনস্ট্রাক্টর হিসেবে বরাবরের মধ্যে আমাদের সাথে আছেন ইমরান মোস্তফা ভাইয়া। অনেকে আমাদের সাথে জয়েন করেছেন, যারা জয়েন করেছেন তারা ফ্রেন্ডদের মেনশন করে দিন যাতে আমরা সবাই একসাথে ক্লাস করতে পারি। তো চলে যাচ্ছি ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আমার স্টুডেন্টরা ভালো আছে। আমাকে একটু কাইন্ডলি জানাবা যে আমাকে শোনা যাচ্ছে কিনা। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা দুঃখিত, আসলে আজকে কিছুক্ষণ লেট করার জন্য আমার এখানে নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে, কথাগুলো কেটে কেটে আসতেছে। আমরা একটু অপেক্ষা করব, বা বরাবরের মতো যেহেতু আমরা অপেক্ষা করি ক্লাসে শুরুতে কিছুক্ষণ, সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব সো দ্যাট সবাই একসাথে মিলে ক্লাসটা করতে পারি। আর যদি কারো কিছু জানার থাকে, বলার থাকে, বলে ফেলতে পারো। ইন দ্য মিন টাইমে আমরা আমাদের ক্লাস কিছুক্ষণের মধ্যে শুরু করছি। আমরা আমাদের ক্লাস কিছুক্ষণের মধ্যে শুরু করছি। আমি দেখিনি কারা কারা কি কোশ্চেন করছো। আজকে অলমোস্ট আমাদের আমরা শেষের দিকে, হয়তো চ্যাপ্টারটা পুরোটাই শেষ অলমোস্ট। আমরা আজকে রেজিস্টার এবং কাউন্টার দেখে হয়তো তোমাদের কিছু কথা অ্যান্সার করে আমরা আমাদের ক্লাসটা শেষ করবো, মানে চ্যাপ্টারটা শেষ করে দিব, যেটা আগেও বলেছিলাম। এরপর আমরা দুটো ক্লাস নিব ক্রিয়েটিভ কোয়েশ্চেনে, সৃজনশীল কোয়েশ্চেন, এবং একটা ক্লাস নিব এমসিকিউ। তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ, যেটা আমরা বলেছিলাম যে এই উইকে শেষ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, সো দেরি না করে আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আমরা যেটা পড়ছিলাম সেটা রেজিস্টার। রেজিস্টার রেজিস্টার আমরা বলেছিলাম রেজিস্টার একটা এন বিট ফ্লিপ ফ্লপ দিয়ে গঠিত। রেজিস্টার এ কালেকশন অফ ফ্লিপ ফ্লপস। এবং ফ্লিপ ফ্লপ কি ছিল ভাইয়ারা, মনে আছে যদি তোমাদের? ফ্লিপ ফ্লপ ছিল মেমোরি ডিভাইসের লোয়েস্ট ইউনিট, যেটা কি করতে পারে, একটা বিটকে স্টোর করতে পারে। তাহলে ফ্লিপ ফ্লপ মেমোরি ডিভাইস যা একটা বিটকে স্টোর করতে পারে। ফ্লিপ ফ্লপের অনেক ভ্যারিয়েশন ছিল, জেকে ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, এক্সাম নিব এই চ্যাপ্টারের উপর, একটা এক্সাম নিব। আগে এক্সামে কোয়েশ্চেন কেমন হয় সেটা তো জানতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা কিছু সিকিউ কোয়েশ্চেন দেখব বোর্ডে, দেন কিছু বোর্ডের এমসিকিউ কোয়েশ্চেন দেখব, দেন আমরা একটা পরীক্ষা নেব। ঠিক আছে? আচ্ছা, আই থিঙ্ক যাদের আসার কথা তারা চলে এসেছো। সো আমি আর দেরি না করি, চ্যাপ্টারটা শুরু করে দিই। সো
রেজিস্টার রেজিস্টার ছিল হচ্ছে এ কালেকশন অফ ফ্লিপ ফ্লপস, এবং আমরা বলেছিলাম ফ্লিপ ফ্লপস হচ্ছে একটা বিটকে স্টোর করতে পারে এমন, এবং ফ্লিপ ফ্লপ এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকলে ওই রেজিস্টারটা এন সংখ্যক বিটকে স্টোর করতে পারে। এবং রেজিস্টার গুলো কোথায় থাকে? সিপিইউর ভেতরে থাকে। রেজিস্টার গুলো নর্মালি সিপিইউর ভেতরে থাকে, ঠিক আছে। এবং আমরা দেখেছিলাম যে রেজিস্টার হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট, মানে এর চেয়ে বেশি ফাস্ট আর কেউ নাই। সিপিইউর বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, প্রসেসরের সবচেয়ে কাছে কে থাকে? রেজিস্টার, এই মেমোরিটা থাকে, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি ফাস্ট। i7 যে কোর আছে, কোর i7 প্রসেসর, সেই প্রসেসরের মধ্যে রেজিস্টার থাকে মাত্র 16 বিট। সো বুঝতেই পারতেছো এটা খুব কমপ্লেক্স একটা ব্যাপার এবং খুবই ফাস্ট একটা মেমোরি। হ্যাঁ, ইনস্ট্যান্ট কাজ করে, এটা ইনস্ট্যান্ট কাজ করে, যার জন্য এটা অনেক কঠিন। আহ, কথা বোঝা যায় না ভাইয়া, আমি দেখি চেক করি তো। ইনস্ট্যান্ট কাজ করে, এটা ইনস্ট্যান্ট কাজ করে, যার জন্য এটা অনেক, একদম ক্লিয়ার। কথা বোঝা যায় না ভাইয়া, কথা একদম ক্লিয়ার। যার প্রবলেম মেবি তার নেটওয়ার্ক ইস্যু আছে। ওকে, সো যেটা বলছিলাম, হ্যাঁ যেটা বলছিলাম যে রেজিস্টার হচ্ছে ইনস্ট্যান্ট কাজ করে, খুব ফাস্ট একটা মেমোরি। রেজিস্টারের নিচে যে মেমোরি আছে সেটাকে ক্যাশ মেমোরি বলা হয়। অনেক সময় ক্যাশ মেমোরি তৈরিতে আসলে রেজিস্টার ইউজ করা যেতে পারে। এর নিচে আছে র্যাম, এর নিচে এসএসডি, এর নিচে এইচডিডি। ঠিক আছে, যত নিচে আসা যায় এটাকে বলা হয় মেমোরি হায়ারার্কি। যত নিচে আসা যায় মেমোরির দাম তত কমে, স্পিড তত কমে। ফাইন। আমরা যখন আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করে থাকি সেগুলো কিন্তু সবসময় সবকিছু র্যামে থাকে আমরা বলেছি। সো র্যামের থেকেও যদি ক্যাশ মেমোরিতে কিছু নিয়ে আসা যায় তাহলে সেটা আরো বেশি ফাস্ট কাজ করে। হ্যাঁ, তো এটা তোমরা আরো ডিটেলসে ইউনিভার্সিটিতে উঠলে পড়বা। ফাইন। আমরা বলেছিলাম রেজিস্টার হচ্ছে ডেটা স্টোর করে বা বিটকে স্টোর করে। তাহলে সেই রেজিস্টারের কাজ কি ছিল? রেজিস্টারের কাজ ছিল সেই যে ডেটা স্টোর করবে, তারপর সেই ক্যাশ মেমোরি হিসেবে কাজ করতে পারে, অথবা প্রিন্টার কিবোর্ডে বাফার হিসেবে কাজ করতে পারে, এবং ক্যালকুলেটর বা ডিজিটাল ওয়াচেও তাদেরকে আমরা ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখেছিলাম যে আমাদের রেজিস্টারের ক্লাসিফিকেশনটা কিভাবে করা যায়। দুইভাবে ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে গঠন বা স্ট্রাকচার অনুযায়ী, তাকে দুইটা বলা যায়, একটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার, একটা হচ্ছে শিফট রেজিস্টার। শিফট রেজিস্টারের নাম আমরা শুনেছিলাম কোথায়? আমরা সিরিয়াল ল্যাডারে শিফট রেজিস্টারের নাম শুনেছিলাম। সিরিয়াল ল্যাডারে কিন্তু দুইটা শিফট রেজিস্টার থাকে, এখানে একটা শিফট রেজিস্টার, এখানে একটা শিফট রেজিস্টার, দুইটা রেজিস্টারে দুইটা সংখ্যা স্টোর করা থাকে। সো স্ট্রাকচার অনুযায়ী, গঠন অনুযায়ী দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্যারালাল এবং একটা হচ্ছে শিফট। নাম শুনে বুঝতে পারতেছো, একটাকে যেহেতু প্যারালাল বলা হচ্ছে তার মানে কি? প্যারালাল লোড রেজিস্টার, তার মানে প্যারালালি লোড করে, ডেটাগুলোকে প্যারালালি একই সাথে লোড করে ফেলে। শিফট রেজিস্টারের কাজ কি, বা শিফট রেজিস্টারটা কেমন? সেটা একটা একটা দিবে, বা সিরিজ, হ্যাঁ সিরিজ বা সিরিয়ালি সে ঢুকাবে, এরকম একটা না। যেহেতু একটা নাম প্যারালাল, আরেকটা নাম অবশ্যই সিরিজ হওয়া দরকার ছিল, বাট নামে সিরিজ না থাকলেও কাজে ঠিকই সিরিজ। একটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার, সবগুলো বিটকে সে একই সাথে লোড করে। আরেকটা হচ্ছে শিফট রেজিস্টার, যে তার নিজের ভেতরে স্টোর করা বিটকে একটা একটা করে শিফট করতে পারে, ডানে বামে শিফট করতে পারে। এবং আরেকটা হচ্ছে কাজের উপর ভিত্তি করে, হ্যাঁ কাজের উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ভাইয়া কোর i7, কোর i5, i7 এর পার্থক্য কি? পার্থক্য কিছুই না, তাদের বেসিক বিল্ডিং ব্লকের পার্থক্য, যে তাদেরকে কিভাবে বানানো হচ্ছে, কোনটার কার্যক্ষমতা কত কম, কোনটার কার্যক্ষমতা কত বেশি। ঠিক আছে, এগুলো হচ্ছে ফাইন। তাহলে আমরা যেটা বললাম যে কাজে এই কোর্স কতদিন চলবে? আচ্ছা, এই কোর্স কতদিন চলবে সেটা তো তোমাদের মেবি বলা ছিল কত, 3 না 4 মাস না 5 মাসের একটা কোর্স ছিল, ঠিক না? 3 4 5 মাসের মনে হয় একটা কোর্স মানে বলা ছিল। সো এটা আসলে আমি এখন বলতে পারছি না, বাট আমাদের এই আইসিটি সিলেবাসটা কিন্তু ইনশাল্লাহ এই মাসে শেষ হয়ে যাবে। হ্যাঁ,
ইনশাল্লাহ এই মাসেই শেষ হয়ে যাবে, কারণ 2টা চ্যাপ্টার বাকি আছে, 2টা চ্যাপ্টার ছোট ছোট। প্রথম চ্যাপ্টারে 4টা ক্লাস হবে হয়তো, প্রথম চ্যাপ্টারে 4টা ক্লাস হবে। তারপর আমরা প্রথম চ্যাপ্টারে 4টা 5টা ক্লাস হতে পারে, আর সেকেন্ড চ্যাপ্টারে এরকম তোমার 8-10টা ক্লাস হতে পারে। তাহলে আমার মনে হয় চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারবো। ঠিক আছে, 5 মান্থের। আচ্ছা, একজন বলে দিয়েছো 5 মাসের একটা কোর্স ছিল। তাহলে আমরা বললাম যে কাজের উপর বেস করে আমরা 3 ধরনের রেজিস্টার দেখতে পারি। একটা হচ্ছে অ্যাকুমুলেটর বলা হয়, একটাকে জেনারেল পারপাস, একটা স্পেশাল পারপাস। তো তোমাদের এটার ডিটেইলসে কখনো কোয়েশ্চেন আসবে না, যে জেনারেল পারপাস রেজিস্টার বা স্পেশাল পারপাস রেজিস্টার, এই রেজিস্টার গুলোর ব্যবহার লিখো বা কোথায় ব্যবহার করা হয়, এগুলার কাজ কি, এরকম কোনো কিছু আসবে না। হ্যাঁ, জাস্ট তোমাকে যেটা আসতে পারে হয়তো যে গঠন অনুযায়ী রেজিস্টারের বর্ণনা দাও, শিফট রেজিস্টার কি, সেটা কিভাবে কাজ করে বর্ণনা দাও। ঠিক আছে, ওয়ার্কের এটা কোনোটাই আসবে না। মেইনলি অ্যাকুমুলেটর রেজিস্টার, এটা এএলইউ তে ইউজ করা হয়। আমার কথা আই থিঙ্ক আমার নেটওয়ার্ক কি ঝামেলা করতেছে, আমি এক্সট্রিমলি সরি যদি ঝামেলা করে। তাহলে অ্যাকুমুলেটর রেজিস্টার মেইনলি এটা হচ্ছে এএলইউ তে ইউজ করা হয়। অ্যাকুমুলেটর রেজিস্টার এটা মেইনলি এএলইউ তে ইউজ করা হয়। এবং এএলইউ কি জিনিস? অ্যারিথমেটিক লজিক ইউনিট। হ্যাঁ, এএলইউ এর ফুল মিনিং হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। কি বললাম? অ্যাকুমুলেটর রেজিস্টার, এই রেজিস্টারটা কোথায় ইউজ করা হয় ভাইয়া? এএলইউ তে, বা এটাকে বলা হয় অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটা নিয়েও আমরা আসলে বুয়েটে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কাজ করি। হ্যাঁ, বিভিন্ন ডিভাইস বানাইতে হয় আমাদের, বা ছোট একটা কম্পিউটার বানাইতে হয় আমাদের। বুয়েটে 4 বিট কম্পিউটার বানাইতে হয়, 4 বিট কম্পিউটার বানাইতে হয়। ঠিক আছে, বা আমরা বলি এটাকে 4 বিট এএলইউ ডিজাইন করা। 4 বিট এএলইউ ডিজাইন করতে হয় আমাদের, এটা অনেক মানে কমপ্লেক্স একটা, পুরো একটা কোর্সই হচ্ছে এটার উপর দেওয়া হয়েছে, যে পুরো কোর্স শেষ করে তুমি জাস্ট এই এএলইউ ডিজাইন করবা। এএলইউ মানে কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। তার মানে সেখানে অ্যারিথমেটিক কাজ করা যাবে, বীজগণিতিক যোগ বিয়োগে গুণের কাজগুলো করা যাবে, লজিকের কাজগুলো করা যাবে, এন্ড অর নট। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমরা বলা হয় 4 বিট এএলইউ বা কম্পিউটার বলতে পারো। হ্যাঁ, বেসিক কম্পিউটার, একটা বেসিক কম্পিউটার আমাদের বানাতে হয়। তো সেখানে এই অ্যাকুমুলেটর রেজিস্টার থাকে, সেটা অনেক কাজ করে, যে স্টোর করা, রেজাল্ট স্টোর করা, হ্যাঁ, এইসবের কাজগুলো করে থাকে। তারপর জেনারেল পারপাস রেজিস্টার এরকম কিছু রেজিস্টার আছে যেটা স্বাভাবিক সাধারণ কাজ করে, বিশেষ স্পেশাল পারপাস রেজিস্টার কিছু স্পেশাল কাজ করে, এগুলো জানার দরকার নাই এত ডিটেলস। এবং এরপর হচ্ছে ডেটা ইন আউট এর উপর বেস করেও তুমি চাইলে রেজিস্টারকে ক্লাসিফাই করতে পারো। ডেটা ইন আউট এর উপর বেস করেও তুমি রেজিস্টারকে ক্লাসিফাই করতে পারো চাইলে। ডেটা ইন আউট মানে ইনপুট হচ্ছে কিভাবে, আউটপুট হচ্ছে কিভাবে, সেটার উপর বেস করে তুমি চাইলে তোমার এই রেজিস্টারকে 4 ভাগে ভাগ করতে পারো, যে সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিসো, সিরিয়াল ইন, প্যারালাল আউট, সিপো, প্যারালাল ইন, সিরিয়াল আউট, পিসো, প্যারালাল ইন, প্যারালাল আউট, পিপো। পিপো এগুলো কি? সিসো হচ্ছে সিরিয়াল ইন, সিরিয়াল আউট, মানে সিরিয়ালি ঢুকছে, সিরিয়ালি বের হচ্ছে। সিপো মানে কি? সিপো মানে হচ্ছে সিরিয়ালি ঢুকতেছে আর মেশিন থেকে প্যারালালি সব বের হয়ে যাচ্ছে, একই সাথে বের হয়ে যাচ্ছে। পিসো মানে কি? প্যারালালি হয়তো ডেটাগুলা, বিটগুলা লোড হয়েছে, কিন্তু একটা একটা করে বের হচ্ছে। আর পিপো মানে কি? প্যারালালি ডেটাগুলা ঢুকছে, প্যারালালি ডেটাগুলা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি এইভাবে চাইলে ডিফারেন্সিয়েট করতে পারো। আচ্ছা, তো এটা তেমন কিছু না, এত ডিটেলসে লাগবে না। এখন আমরা 2টা রেজিস্টার সম্পর্কে একটু ডিটেলসে জানবো। একটা হচ্ছে শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানবো। ভাইয়া আটকে যাচ্ছে মাঝে মাঝে, ভাইয়া কোন চ্যাপ্টার পড়াইছে একটু বলো, আসলে আমি নতুন ভর্তি হলাম। আমরা হচ্ছে চ্যাপ্টার 3 পড়াচ্ছি, চ্যাপ্টার 3 এর পার্ট 2 লাস্টের দিকে অংশে আছি আমরা। আমরা শিফট রেজিস্টার দেখবো।
আচ্ছা, ইনশাল্লাহ আজকে চ্যাপ্টার শেষ করতে পারবো। শিফট রেজিস্টার ব্যাপারটা কি ভাইয়া? শিফট রেজিস্টার হচ্ছে ওই যে ধরো অনেক সময় প্রয়োজন হতে পারে যে তুমি ডেটা লোড করবা। হ্যাঁ, ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে 1011, এই সংখ্যাটা তুমি লোড করবা, ঠিক আছে, বা তোমার কাছে আছে এই সংখ্যাটা কোথাও পাঠাতে হবে তোমার। চিন্তা করো ওই যে আমরা এরকম দেখো না তোমরা যে বিভিন্ন বিমানবন্দরে বা বিভিন্ন স্টেশনে এরকম কতগুলা ডিসপ্লে থাকে, যে ডিসপ্লেতে লেখাগুলা একটা একটা করে এদিক দিয়ে যায়, স্ক্রল হয়ে, হ্যাঁ, এরকম করে মুভ করে লেখাগুলা, যে আজকে তোমার হচ্ছে ঢাকাগামী ট্রেন ছেড়ে যাবে এতটায়, এরকম কতগুলা লেখা দেখো না যে ডিসপ্লেতে মুভ করে করে লেখা ভাসে। ইভেন আমি যে তোমাদের পড়াইছি, এইচটিএমএল পড়াইছি, ওখানে একটা ট্যাগ ছিল মার্কিউই ট্যাগ, মনে আছে? যেখানে লিখে দিলে কথাগুলা আস্তে আস্তে বাম থেকে ডানে যাইতো অথবা ডান থেকে বামে যাইতো। ওয়েবসাইটের মধ্যে তোমার লেখাগুলা ডান থেকে বামে যাইতো, এরকম লেখা ছিল না, মনে আছে না? So, এরকম ডিসপ্লে কিন্তু আমাদের হরহামেশা ইউজ করা লাগে প্র্যাকটিক্যাল লাইফে, মার্কেটেও থাকে। তাহলে সেই ডিসপ্লে গুলাতে আমরা যে দেখি, ধরো সংখ্যা, এই সংখ্যাটা এই ডিসপ্লের মধ্যে যাইতে হবে, শো করতে হবে। তাহলে কি হবে? প্রথমে এই ওয়ানটা এখানে শো করবে, তারপর এই ওয়ানটা দ্বিতীয় জায়গায় চলে যাবে, তারপর এই ওয়ানটা আবার তার জায়গা নিয়ে নেবে, ঠিক না? তাহলে প্রথমে ধরো কি হবে, আমরা বলতে পারি এই ওয়ানটা আমার এই ডিসপ্লেতে ঢুকবে, ঠিক না? তারপর দ্বিতীয়তে কি হবে, দ্বিতীয়বার দেখা যাবে এই ওয়ানটা, প্রথম ওয়ানটা ডানে চলে গেছে, দেন এই ওয়ানটা প্রথম ওয়ানের জায়গা নিয়ে নিছে। তারপরে দেখা যাবে সেটা আবার আরো ডানে চলে গেছে, এবং এই দিক থেকে জিরোটা প্রথম স্থানে জায়গা নিয়ে নিছে, ঠিক না? এদিকে জিরোটা প্রথম স্থানে জায়গা নিয়ে নিছে, বাকি দুটাকে ডানে সরাই দিছে। তাহলে এই যে আমরা কি করতেছি, দেখো বিটগুলোকে সরাই দিতেছি, একটা বিটকে দিলাম, তারপরে বিটকে দিলাম, তারপরের বিটকে দিলাম, তারপরের বিটকে পরের বার দিব। এটাকে বলা হয় শিফটিং। দিস ইজ কল্ড শিফটিং। কি বলে এটাকে? দিস ইজ কল্ড শিফটিং। ডেটা শিফট করা। দেখো ডেটাগুলো কিন্তু ডানে চলে যাচ্ছে। এই ওয়ানটা আগে ছিল এই জায়গায়, এখন ওয়ানটা তার জায়গা থেকে একটু ডানে চলে গেছে, তারপরে তো সে আরো ডানে চলে গেছে, ওয়ানটা আরো ডানে চলে গেছে। তাহলে এইভাবে এই ওয়ানটা তার পজিশনটাকে চেঞ্জ করতেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে শিফট রেজিস্টার, বা শিফট হচ্ছে, ডেটাটা শিফট হচ্ছে। এই ক্ষেত্রে দুই ধরনের শিফট হতে পারে। একটাকে বলা হয় লেফট শিফট, একটাকে বলা হয় রাইট শিফট। হ্যাঁ, লেফট টু রাইট, রাইট টু লেফট, দুই ধরনের শিফটিং হতে পারে। একটাকে বলা হয় লেফট শিফট, হ্যাঁ, লেফট শিফট, একটাকে বলতে পারো রাইট শিফট। সো আমরা এখানে যে শিফটিংটা দেখছি এটাকে বলা হচ্ছে রাইট শিফট। কেন? কারণ ডেটাগুলো ডানে যাচ্ছে। তো এখানে একটা মজার অবজারভেশন আছে, আমি তোমাদের যদি মজার অবজারভেশনটা একটু ফিল করাইতে চাই, একটু খেয়াল করো তো। তোমার কাছে ধরো ওয়ান সংখ্যাটা আছে, আমি এটা এমনি পড়াচ্ছি, আমার মনে হলো যে একটু পড়াই। তোমার কাছে ওয়ান আছে, এই সংখ্যাটা আছে। তুমি যদি ওয়ানকে এক বিট রাইট শিফট করো, ওয়ান বিট রাইট শিফট করো, তাহলে কি পাবা বলতে পারো? তুমি ওয়ান সংখ্যাটাকে এক বিট রাইট শিফট করতেছো, তার মানে কি? তার মানে হচ্ছে ওয়ান সংখ্যাটাকে এক বিট রাইট শিফট করতেছো, অথবা এই ওয়ান সংখ্যাটাকে এক বিট লেফট শিফট করতেছো, ওয়ান বিট লেফট শিফট করতেছো, ওয়ান বিট লেফট শিফট করতেছো। তাহলে কি হয়? তাহলে কি হবে? যেমন চিন্তা করতে পারো এইভাবে, যে আমি যদি ওয়ানটাকে লেফটে নিয়ে যাই, সরি, এক ঘর লেফট শিফট করি, তাহলে যেটা হবে এই ওয়ানটা চেঞ্জ হয়ে এরকম একটা সংখ্যা হয়ে যাবে। ওয়ানটা চেঞ্জ হয়ে এরকম একটা সংখ্যা হয়ে যাবে যে 10। আমার নেটওয়ার্ক কি আছে? হ্যাঁ আছে। ওয়ানটা শিফট হয়ে দ্য হোস্ট স্পটেড ইউর ভিডিও ফর এভরিওয়ান, আছে, ফাইন। যেটা বললাম, ওয়ানটা সংখ্যা ছিল ওয়ান, কিন্তু আমি যখনই তাকে লেফট শিফট করব তখন এটা কিন্তু হয়ে যাবে 10।
তখন সংখ্যাটা হয়ে যাবে 10। আপাতত এটাই দেখো। তাহলে এক ঘর লেফট শিফট করলে মানে এই 1টা আগে ছিল তার নিজের ঘরে, কিন্তু এখন আর সে নিজের ঘরে থাকবে না। সে কি করবে, প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে চলে আসবে আর তার জায়গায় একটা শূন্য ঢুকবে। এটাকে বলা হয় 1 বিট লেফট শিফটিং। আমি এটা ডান পাশেই দেখাই, বাম পাশে দেখানোর দরকার নাই। তাহলে একটু খেয়াল করো তো সংখ্যাটার কি চেঞ্জ হইলো। সংখ্যাটার কি চেঞ্জ হলো, 1কে আমি কি করলাম 1 বিট লেফট শিফট করলাম। 1 বিট লেফট শিফট করলে এটা ছিল সংখ্যাটা 1, এটা সংখ্যাটা কত হয়ে গেল, সংখ্যাটা কিন্তু হয়ে গেল 2। 10 মানে কিন্তু 2। চিন্তা করো এই সংখ্যাটাকে তুমি আবার যদি লেফট শিফট করো তাহলে কি হবে, আবার লেফট শিফট করো, এটা হচ্ছে কি বলা 2 হয়ে গেছে। আবার লেফট শিফট যদি আমি করি তার মানে আমার এই 1টা আরেকটা ঘর লেফট শিফট, আরেকটা ঘর বামে চলে যাবে। তখন সংখ্যাটা কতটুকু হয়ে যাবে, তখন সংখ্যাটা হয়ে যাবে এরকম যে 100। এই সংখ্যাটা কত বলতে পারো, 100। এই সংখ্যাটা কিন্তু আসলে ডেসিমালে 4 সংখ্যা, 4-এর তোমার এই। এখন এটাকে তুমি যদি আবার লেফট শিফট করো এক ঘর, আবার লেফট শিফট, আবার লেফট শিফট করো, তখন কি হবে বলো তো, এই সংখ্যাটা এখন হয়ে যাবে 1টা আবার পাশের ঘরে চলে যাবে আর কি, হ্যাঁ 1টা হচ্ছে পাশের ঘরে চলে যাবে। তাহলে তখন আমার সংখ্যাটা হবে 1000। এই তো সংখ্যাটা হবে আমার এরকম। এবং এটা কত, এটা হচ্ছে একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু সংখ্যাটা 8। তাহলে একটু যদি প্যাটার্নটা লক্ষ্য করতে পারো, আমি সংখ্যাকে 1কে যত বিট লেফট শিফট করি কি হয়, সংখ্যাটা প্রথমে 1, তারপর তার ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8। এখন এটাকে আবার লেফট শিফট করলে 10000, এটা হয়ে যাবে হচ্ছে কত 16। ঠিক আছে, এইভাবে 2-এর গুণিতক আকারে বাড়ে। খুব মজার একটা প্যাটার্ন, খুব মজার একটা প্যাটার্ন। আবার ধরো 8 আছে তোমার কাছে, 8 আছে, এই সংখ্যাটাকে তুমি 1 বিট রাইট শিফট করবা, 1 বিট রাইট শিফট করবা। তাহলে কি হবে, এই 1টা যেখানে ছিল সেটা এক ঘর ডানে চলে আসবে, রাইট শিফটেড হবে। তাহলে রাইট শিফট হলে আমার সংখ্যাটা এখন হয়ে যাবে কত, সংখ্যাটা হয়ে যাবে 100। আর এই 1-এর জায়গায় একটা 0 চলে আসবে, যেখানে 1 ছিল এই 1টা বামে ঘরে চলে আসবে, এই বামের ঘরে চলে আসছে, আর 1-এর জায়গায় একটা শূন্য অ্যাড হয়েছে। তাহলে এই সংখ্যাটা কত, এই সংখ্যাটা কিন্তু 4, ডেসিমালে 4। এটাকে যদি আবার রাইট শিফট করো এক ঘর, রাইট শিফট করো আবার, তাহলে কি হবে, তাহলে কিন্তু সংখ্যাটা হয়ে যাবে 10, সংখ্যাটা হয়ে যাবে 10। আর তার জায়গায় এরকম হয়, তাহলে এটা কত আসতেছে, এটা কিন্তু 2 আসতেছে। এবং এটাকে তুমি যদি আবার এক ঘর রাইট শিফট করো, আবার এক ঘর রাইট শিফট করো, তাহলে সংখ্যাটা কত আসবে 1। সো ব্যাপারটা কি হচ্ছে, রাইট শিফট করলে ভাইয়া 2-এর গুণিতক আকারে কমে যায় সংখ্যাটা, আর লেফট শিফট করলে ভাইয়া 2-এর গুণিতক আকারে সংখ্যাগুলো বেড়ে যায়। সো এমনিতে আমার মনে হইলো দেখানো উচিত, এই জন্য একটু দেখালাম যে শিফটিং ব্যাপারটা কিভাবে কাজ করে। ঠিক আছে, শিফটিং ব্যাপারটা কিভাবে কাজ করে। সো যাই হোক, আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে শিফট রেজিস্টার। যে রেজিস্টার 2 ধরনের কাজ করতে পারে, একটা হচ্ছে লেফট শিফটিং অথবা রাইট শিফটিং। লেফটেও শিফট করতে পারে সে ডেটাকে, অথবা সে রাইটেও শিফট করতে পারে। এখন তার ভিতরে তো এই ডেটাটা আছে, তো সে যখন শিফট করে তখন সে ডেটাগুলোকে শিফট করে, প্রত্যেকটা ডেটাকে একটা একটা করে শিফট করে, হ্যাঁ একটা একটা করে পাঠায়। এখন এখন এই বিটটা কিভাবে কাজ করে বা এই রেজিস্টারটা কিভাবে কাজ করে, মেইনলি এটা হচ্ছে অনেকটা চেইনের মতো কাজ করে, চেইনের মতো কাজ করে। এবং এখানে অবশ্যই ফ্লিপ ফ্লপ থাকবে ভাইয়া, আপনি যেহেতু বলছেন রেজিস্টার, অবশ্যই তার মধ্যে ফ্লিপ ফ্লপ থাকবে। এখন কোন ফ্লিপ ফ্লপ থাকবে, ইট ডিপেন্ডস, কোন ফ্লিপ ফ্লপ থাকবে এটা আসলে ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন তোমাকে যদি বলা হয় যে তুমি এই শিফট শিফট রেজিস্টারটা আমাদের এক্সপ্লেইন করো, হ্যাঁ বা লিখে দেখাও, তখন তুমি কিভাবে দেখাবা,
এটা হচ্ছে ধরো একটা ফ্লিপ ফ্লপ, এটাকে বলা হয় ডি ফ্লিপ ফ্লপ। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপের কাজ কি ভাইয়া? ডি ফ্লিপ ফ্লপের কাজ আপাতত মনে রাখতে পারো যে ডেটাকে স্টোর করা, ডি স্ট্যান্ডস ফর ডেটা, এরকম কিছু, যে ডেটাকে সে স্টোর করে। এবং এই দিক থেকে কি হয়, একটা ইনপুট আসে, হ্যাঁ, একটা সিরিয়াল ইনপুট আসে, সিরিয়াল ইনপুট আসে, যেটা এই ফ্লিপ ফ্লপে ঢুকে, ইনপুটে ঢুকলো, ঢুকে সেদিক দিয়ে অবশ্যই আউটপুট আসবে, অবশ্যই আউটপুট আসে, এবং আউটপুটটাকে বলা হচ্ছে কিউ। এবং এখানে আরেকটা আউটপুট থাকে, সেটাকে বলা হচ্ছে কিউ বার। তোমরা জানো যে কোনো ফ্লিপ ফ্লপে দুইটা আউটপুট থাকে, মনে আছে? একটা কিউ, একটা কিউ বার। কিউ এ যে আউটপুটটা থাকে, কিউ বারে তার উল্টা আউটপুটটা থাকে সবসময়, এটা মনে আছে না? ফ্লিপ ফ্লপ ছিল ল্যাচের মতো দেখতে, ফ্লিপ ফ্লপ ছিল ল্যাচের মতো দেখতে, যে একটার আউটপুট আরেকটার ইনপুট হিসেবে কাজ করে, ওইটার আউটপুট এটার ইনপুট হিসেবে কাজ করে। সো একটা থাকে কিউ, আরেকটা থাকে কিউ বার, দুইটা আউটপুট থাকে, তোমাদের মনে আছে? তাহলে এটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ, যে ফ্লিপ ফ্লপের নাম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ, ভাই ডি ফ্লিপ ফ্লপের কাজ কি? ডি ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে অনেকটা, জাস্ট তুমি যা দিবা তাকে স্টোর করে রাখবে, তুমি যেটা ইনপুট দিবা সেটাই সে স্টোর করে রাখবে। তুমি যদি এখানে ইনপুটে 0 দাও তাহলে সে কিউতে সে 0 স্টোর করবে, তুমি যদি ইনপুটে 1 দাও তাহলে সে এখানে 1 স্টোর করবে। এটা আমাদের সেট রিসেট এস আর ফ্লিপ ফ্লপের মতো না। সেট রিসেট ফ্লিপ ফ্লপে কি ছিল মনে আছে? এস আর ফ্লিপ ফ্লপে কিন্তু তোমার সেটের ভিতরে যদি তুমি 1 দিতা আর রিসেটে যদি 0 দিতা, তখন তুমি কিউ এর ভিতরে 1 পাইতা। আবার সেটে যদি তুমি 0 দিতা আর রিসেটে তুমি যদি 1 দিতা, তখন কিন্তু কিউ এর ভিতরে তুমি 0 পাইতা। সো এটা ছিল আমাদের সেট রিসেট ফ্লিপ ফ্লপ, এরকম ভাবে বিট স্টোর করতো। আর ডি ফ্লিপ ফ্লপ কিভাবে বিট স্টোর করে ভাইয়া? ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে, ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে, আমি দেখাচ্ছি কিভাবে শিফট করে। ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে ভাইয়া, তুমি যেটা ইনপুট দিবা সেটাকেই সে এখানে স্টোর করবে, সেটাকেই সে এখানে স্টোর করবে, কিউ এর ভিতরে দিবে। কিন্তু তার সাথে সাথে একটা জিনিস মেনটেন করতে হয়, ক্লক পালস। এখানে একটা ক্লক পালস মেনটেন করতে হয়, ক্লক পালস মেনটেন করতে হয়। ক্লক পালস কি জিনিস তোমাদেরকে বলছিলাম, ক্লক পালস কি জিনিস? সিএলকে, একটা ক্লক পালস মেনটেন করতে হয়, ঠিক আছে? যে যখনই তুমি এখানে ক্লক দিবা, মানে একটা সিগন্যাল, ক্লক পালস মানে হচ্ছে কন্টিনিউয়াস আপ ডাউন আপ ডাউন আপ ডাউন একটা সিগন্যাল, এটা হচ্ছে একটা ক্লক পালস, ঠিক আছে? একটা ক্লক পালস কন্টিনিউয়াস 0 1 0 1 0 1 0 1 0 1 একটা পালস বা একটা সিগন্যাল, এটাকে বলা হয় ক্লক পালস। তো একটা ক্লক পালস দিতে হবে, একটা ক্লক পালস দিতে হবে, এবং এই ক্লক পালসটা অনেক ভাবে দেওয়া যায়, একটু খেয়াল করো, আমি এখানে একটা এক্সট্রা তীরের মতো দিয়েছি। আবার আমি চাইলে এই তীরটা নাও দিতে পারতাম, এই যে তীরটা নাও দিতে পারতাম। ক্লক পালস দুই রকমের দেখবা, আরো দেখবা অনেক রকম হতে পারে, বাট আপাতত আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি যে এরকম একটা ক্লক পালস দেখবা, হ্যাঁ, যে ক্লক পালসের লাইনটা আমি দিয়েছি কিন্তু তার পেছনে আবার একটা অ্যারো দিয়ে দিয়েছি। আচ্ছা, ডিতে অ্যারো না দেই, এগুলো অ্যারো না থাকুক। তাহলে ক্লক পালস তো আমি দিলাম, একটা লাইন দিলাম, তার সাথে এপাশে একটা ছোট্ট অ্যারো দিয়ে দিয়েছি, এই যে অ্যারো দিয়েছি ভিতরে। এটা মানে হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ এজ ক্লক পালস বা নেগেটিভ এজ ট্রিগার্ড। এই যে ক্লক পালসটা কাজ করবে বা এই যে আমার ফ্লিপ ফ্লপটা কাজ করবে, এটা হচ্ছে নেগেটিভ এজড। এখন নেগেটিভ এজড মানে কি ভাইয়া? আচ্ছা, এটা এক্সপ্লেন করতে গেলে আবার একটু ঝামেলা হতে পারে। যে নেগেটিভ এজড বলতে তুমি চিন্তা করতে পারো, নেগেটিভ এজড বলতে তুমি চিন্তা করতে পারো যে যখন আমার এই সিগন্যালটা, ক্লক পালসের যে সিগন্যালটা আছে, ক্লক পালস সিগন্যাল কেমন, এই যে কিছুক্ষণ অফ কিছুক্ষণ অন, কিছুক্ষণ অফ কিছুক্ষণ অন, এরকমই তো, এটাই তো হচ্ছে ক্লক পালস। এটা হচ্ছে আমার ক্লক পালসের সিগন্যাল, এটা হচ্ছে আমার একটা ক্লক পালসের সিগন্যাল। তো এই ক্লক পালসটা যখন নেগেটিভ এজ ট্রিগার্ড, মানে যখন হাই থেকে লো হবে, যখন হাই থেকে লো হবে তখন আমার এই যন্ত্রটা কাজ করবে। আবার যদি আমি শুধু ক্লক পালসের মধ্যে এভাবে দিতাম, মানে কোনো অ্যারো নাই, তার মানে হচ্ছে, চিন্তা করতে পারো যে ক্লক পালসের মধ্যে যখন হাই সিগন্যাল আসবে তখন আমার এই যন্ত্রটা কাজ করবে, বা এই বিটটাকে সে কিউতে ট্রান্সফার করবে। যদি আমি কোনো কিছু না দিতাম, যদি আমি জাস্ট সিম্পল
একটা দাগ দিতাম, এই যে সিম্পল একটা দাগ। সোজা কথা, এই ফ্লিপ ফ্লপটা কাজ করার জন্য একটা ক্লক পালসও লাগে, এখন ক্লক পালসের কোন স্টেটে গেলে আমার এই ফ্লিপ ফ্লপটা অ্যাকচুয়ালি কাজ করবে সেটা বোঝানো হবে এই ক্লক পালসের গঠনের উপর। যদি ক্লক পালস নর্মাল এরকম থাকে যে জাস্ট একটা তার দিয়ে দিয়েছি, তখন যেটা হয় যে আমার ক্লক পালস যখন লো থেকে হাইতে যায়, প্রত্যেকবার যখন লো থেকে হাইতে যায়, তখন আমার এই ডিভাইসটা কাজ করে, বা বলতে পারো যেটা ইনপুট দিব সেটা আউটপুটে ট্রান্সফার করে দেয়। আর যদি আমি আমার ক্লক পালসের ভেতরে এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই, এটা মানে কি? এটা মানে এটাকে বলা হয় নেগেটিভ এজড ট্রিগার। তার মানে যখন আমার ক্লক পালসের ভ্যালু হাই থেকে লো হবে, যখনই হাই থেকে লো হবে তখন হচ্ছে আমার এই ফ্লিপ ফ্লপটা কাজ করবে, বা আমার ইনপুটটাকে ধরে সে আউটপুটে দিয়ে দিবে। এখানে ক্লক পালস কিভাবে কাজ করে, এই যে বললাম ক্লক পালস হচ্ছে একটা সিগন্যাল, কন্টিনিউয়াস লো ডাউন মানে হাই লো একটা সিগন্যাল, যে সিগন্যালটা এখানে দিতে হবে যদি এই ডি ফ্লিপ ফ্লপটা কাজ করাইতে চাও। এবং দেখা যায় ডি ফ্লিপ ফ্লপের কাজ কি? বিটকে ট্রান্সফার করা বা স্টোর করা, মানে তুমি যেটাই দিবা এখানে ইনপুট, সেটা এখানে আউটপুট দিবে। তাহলে এই যে কাজটা সে করবে, কখন করবে, এটা ডিপেন্ড করে ক্লক পালসের উপর। ক্লক পালস যখন 0 থেকে 1-এ যাবে তখন কাজ করবে যন্ত্রটা, নাকি ক্লক পালস যখন 1 থেকে 0-তে নামবে তখন যন্ত্রটা কাজ করবে? দুই রকম হতে পারে। ঠিক আছে, তাহলে কি বললাম? একটা হচ্ছে যখন 0 থেকে 1-এ যাবে, ক্লক পালস যখন 0 থেকে 1-এ যাবে তখন কাজ করবে যন্ত্র, এটাকে বলা হয় পজিটিভ এজ ট্রিগার্ড। তোমরা এগুলো অনেক মানে ডিটেলস এখনো বুঝবা না, বাট আমি হালকা করে ধারণা দিচ্ছি। আবার যদি এমন হয় যে না, যন্ত্র আমার যখন ক্লকটা হাই থেকে লো হয়, একটা নির্দিষ্ট সময় পর তো সে হাই থেকে লো হয়। ক্লক পালস মানে কি 0 1 0 1 0 1, তো একটা নির্দিষ্ট সময় পর তো সে কি হবে 1 থেকে 0-তে আসবে। যখনই 1 থেকে 0-তে আসবে তখন যদি আমার এই যন্ত্রটা কাজ করে, তখন যদি কাজ করে তখন তাকে বলা হয় নেগেটিভ এজ ট্রিগার্ড। সো এই ডি ফ্লিপ ফ্লপটা কাজ করার জন্য ভাইয়া কি করা লাগে? একটা ইনপুট দেয়া লাগে, এবং এই ইনপুটটাই তো ভাইয়া এই আউটপুটে স্টোর হয়। ফ্লিপ ফ্লপের কাজ কি? এই ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে যেটা ইনপুট দিবা যে বিট, সেটাকেই সে আউটপুটে কিউ এর ভিতরে স্টোর করবে। কিন্তু ভাইয়া সে নিজে নিজে করে না, তার জন্য একটা সিগন্যাল পাঠাইতে হয়। তো এই সিগন্যালটা কিভাবে পাঠাবা? এটা তো জাস্ট 0 1 0 1 এর সিগন্যাল, কিন্তু এই সিগন্যালের কোন অবস্থায় আমার যন্ত্রটা কাজ করবে এটা ডিপেন্ড করে এই যে তুমি কোনটা চাচ্ছ। তুমি যদি এরকম একটা অ্যারো দিয়ে দাও, তার মানে হচ্ছে এটা নেগেটিভ এজ ট্রিগার্ড। যখনই আমার এই ক্লক সিগন্যালটা হাই থেকে লো হবে, এই যে হাই ছিল, কিছুক্ষণ হাই থাকে কিছুক্ষণ লো থাকে, এই তো, তাহলে যখন হাই থেকে সিগন্যালটা লোতে ড্রপ করবে তখনই আমার এই যন্ত্রটা কাজ করবে। 1 থেকে 0-তে ড্রপ করলে যদি যন্ত্রটা কাজ করে তাহলে এটা মানে হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ড। ঠিক আছে, আর যদি এখানে আমি এটা কেটে দিই, তার মানে এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার্ড। তার মানে আমার যখন সিগন্যালটা ক্লক পালসটা লো থেকে হাইতে যাবে তখন আমার এই যন্ত্রটা কাজ করবে। এই দুটা কথা কি বুঝতে পারছো? আমাকে একটু জাস্ট এটা বলো যে ভাইয়া আমি বুঝতে পারছি ফ্লিপ ফ্লপ কাজ করার জন্য আমাকে এখানে একটা সিগন্যাল পাঠাইতে হয়, সিগন্যালের উপর ডিপেন্ড করে আমার এই ইনপুটটা আউটপুটে স্টোর হয়। কিন্তু সিগন্যালের কখন এই ইনপুটটা আউটপুটে যাবে সেটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার্ড, একটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ড। তার মানে সিগন্যালটা যখন হাই থেকে লোতে যাবে তখন যদি আমি চাই আমার যন্ত্রটা কাজ করুক, তাহলে আমার এখানে একটা এক্সট্রা এরকম একটা অ্যারো দিয়ে দিতে হবে। আর যদি আমি অ্যারোটা না দেই, তার মানে হচ্ছে আমার সিগন্যালটা যখন 0 থেকে 1-এ যাবে, একটু পর পর তো 0 থেকে 1-এ যায়, যখন 0 থেকে 1-এ যাবে তখন আমার যন্ত্রটা কাজ করবে। এটাকে বলা হবে পজিটিভ এজ ট্রিগার্ড। ইন ডিটেলস আরো পড়বা।
এই চ্যাপ্টারে কয়টা ক্লাস হবে বললাম তো ভাইয়ারা, বললাম তো যে আজকের ক্লাসে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট 2টা ক্লাস সিকিউ আর একটা ক্লাস এমসিকিউ এই সপ্তাহে শেষ চ্যাপ্টার। এই সপ্তাহে 4টা ক্লাস, 4টা ক্লাসের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা গঠন, এটাও ইউনিভার্সিটিতে পড়াই, বাট তোমাদের আমি পড়াই দিলাম যে তোমরা জাস্ট জেনে রাখো। ঠিক আছে, ফাইন। তাহলে ভাইয়া এই যে বললেন, আপনি যে মাত্র বললেন যে একটা থেকে আরেকটা কিভাবে যায়, একটা থেকে ডেটা কিভাবে আরেকটাতে যায়। তো এটা হচ্ছে যেটা যেভাবে কাজ করে, এটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ আমরা বলছি। এই ফ্লিপ ফ্লপেরই ডুপ্লিকেট থাকে জাস্ট। এই এরকম অনেকগুলা ফ্লিপ ফ্লপ পাশাপাশি নেওয়া হয়, এরকম অনেকগুলা ফ্লিপ ফ্লপ পাশাপাশি নেওয়া হয়। যে ফ্লিপ ফ্লপ গুলা ডুপ্লিকেট করলাম, এই যে এই ফ্লিপ ফ্লপ গুলো এরকম পাশাপাশি করে রাখা হয়। এই ফ্লিপ ফ্লপ গুলো এরকম পাশাপাশি করে রাখা হয়, 4টা ফ্লিপ ফ্লপ ধরো, 4টা ফ্লিপ ফ্লপ, এবং এই ক্লক পালসটা সবার মধ্যে কমন। এই ক্লক পালসটা সবার সাথে কমন হিসেবে থাকে, ক্লক পালসটা সবার সাথে কমন সিগন্যাল হিসেবে থাকে। ডুপ্লিকেট করে দেই, এই ক্লক পালসটা সবার সাথে কমন হিসেবে থাকে। ঠিক আছে, তার মানে দেখো, তার মানে যেটা হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপে যে ক্লক পালসটা যায়, সেই একই ক্লক পালস সেকেন্ড ফ্লিপ ফ্লপেও যায়, সেই একই ফ্লিপ ফ্লপ থার্ড ফ্লিপ ফ্লপে যায়, সেই একই মানে একই ক্লক পালস ফোর্থ ফ্লিপ ফ্লপে যায়। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপেই আমার এই সিগন্যালটাই যাচ্ছে, কারণ এই সিগন্যাল ছাড়া আমরা জানি ক্লক পালস ছাড়া ডি ফ্লিপ ফ্লপ কাজ করতে পারে না। ডি ফ্লিপ ফ্লপের কাজ কি ভাইয়া? যেটা ইনপুট দিব সেটাকে আউটপুটে স্টোর করা। একটু খেয়াল করো তো, প্রথমে তুমি এখানে যে ইনপুটটা দিলা, ক্লক পালস পাওয়ার সাথে সাথে কি করবে? সে এই ইনপুটটাকে এখানে নিয়ে যাবে, সে ইনপুটটা এই ডি থেকে ইনপুটটাকে ধরে কিউতে নিয়ে যাবে ক্লক পালস পেলে। এখন সেটা কিন্তু আবার দেখো দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হিসাবে কাজ করবে, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হিসাবে কাজ করবে। তাহলে ধরো মনে মনে ধরো তুমি এখানে 1 দিলা, সে এখানে একটা সিগন্যাল পাইলো, এই 1টাকে সে কিউ এর মধ্যে নিয়ে গেল। তারপর সেই 1টা আবার দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হিসাবে কাজ করতেছে। তখন দ্বিতীয় ফ্লিপ ফ্লপ যখন ক্লক পালস পাবে, তখন সে এই 1টাকে আবার কি করবে? এখানে নিয়ে যাবে। তখন এইটা আবার তৃতীয় ফ্লিপ ফ্লপের জন্য ইনপুট হিসাবে কাজ করবে। তখন এখানে একটা ক্লক পালস পাইলে এই ইনপুটটা আউটপুট হয়ে যাবে, এখানে কিউ এর মধ্যে চলে যাবে। সেইটা আবার চতুর্থ ফ্লিপ ফ্লপের ইনপুট হিসাবে কাজ করবে, এবং এখানে একটা ক্লক পালস পাইলে সেটা আবার সুন্দর করে এখানে চলে আসবে। এভাবে কি হচ্ছে বলতো? আমার এইখানে শুরুতে যে সিরিয়ালে আমি ইনপুটটা দিয়েছিলাম, এই ইনপুটটা আস্তে আস্তে সামনের দিকে ডানের দিকে যাচ্ছে না? যাচ্ছে কিনা? এই ইনপুটটা আস্তে আস্তে কি করতেছে? ডানে যাচ্ছে, আস্তে আস্তে ডানে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হয় কি? রাইট শিফটিং। এটাকে বলা হয় রাইট শিফটিং। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা বিট তুমি সিরিয়ালি যেটা ঢুকাবা সেটা একটা একটা করে কি হবে? ডানে ট্রান্সফার হবে। এবং এইভাবে আমাদের শিফট রেজিস্টার কাজ করে। তোমাকে যদি বলা হয় শিফট রেজিস্টারের বর্ণনা দাও, তুমি শিফট রেজিস্টারে এই ছবিটা আঁকবা এবং ক্লক পালসের কথাটা বলবা, এবং বলে দিবা যে এইভাবে বিটগুলো একটা পরপর ডান থেকে বামে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখাই দিবা। কোথায় ছিল? চ্যাপ্টার 3তেই তো না? চ্যাপ্টার 3তেই থাকবে। এই যে এই ছবিগুলা, দুইটা ছবি এঁকে দিবা, তাহলেই হবে। যে আমার এখানে যেটা ছিল ক্লক পালস ছিল, যখনই ক্লক পালস পাইছে তখনই কি হয়েছে? একটা একটা ডেটা কি হচ্ছে? ডানে গিয়ে ডানে চলে গেছে। হ্যাঁ, ডানে চলে গেছে। এইভাবে আমার ডেটাগুলা কি হয়? রাইট শিফট হয়। অথবা আমি যদি উল্টা কানেকশন দিই তাহলে সে কি হবে? লেফট শিফট হবে। আচ্ছা, এরপর বাফার বা প্যারালাল লোড রেজিস্টার, এটা যদি একটু ছোট করে এক্সপ্লেন করি, এটাও একদম সহজ, এটার এক্সপ্লেনেশনটাও একদম সহজ। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তুমি যে ফ্লিপ ফ্লপ গুলো ইউজ করবা, এক্ষেত্রে তুমি যে ফ্লিপ ফ্লপ গুলো ইউজ করবা সেগুলো ডি ফ্লিপ ফ্লপই হবে। কারণ আমরা জানি ফ্লিপ ফ্লপ হচ্ছে ডেটাকে স্টোর করবে। তাহলে সেক্ষেত্রে ধরো এইভাবে একটা ইনপুট আসতেছে, ইনপুট যে বিটটা আসে সেটাকে তো সে স্টোর করে।
ধর আই নট নামে একটা ইনপুট আসতেছে এখানে ডি নামক ঘরে। আমরা জানি ফ্লিপ ফ্লপ থেকে দুইটা আউটপুট পাই, একটা কিউ একটা কিউ বার, একটা কিউ একটা কিউ বার। এবং প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে একটা ক্লক পালস দিতে হয়, আমরা জানি একটা ক্লক পালস দিতে হয়। তাহলে একটা ক্লক পালস দিলা, ক্লক পালস দুই রকম হতে পারে, নেগেটিভ এজড পজিটিভ এজড। এবং এখান থেকে একটা আউটপুটও বের হবে, আউটপুটও বের হবে। এবং সেই আউটপুটটা তুমি চাচ্ছ স্টোর করে রাখতে, সেটাকে তুমি ধরো এ নট আকারে স্টোর করতে পারো। এরকম দেখা যাবে, এরকম দেখা যাবে যে এরকম চারটা ফ্লিপ ফ্লপ, এরকম চারটা ফ্লিপ ফ্লপ পাশাপাশি অবস্থায় থাকে। ছবিটা আঁকতেছি, একটু অপেক্ষা করো। গঠনটা এক্সপ্লেন করবো, একটু অপেক্ষা করো ভাই, এক্সপ্লেন করতেছি। এই যে এটাকে বলা হয় প্যারালাল লোড রেজিস্টার, এটার নাম হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার। এটার নাম প্যারালাল লোড রেজিস্টার কেন? কারণ প্রথম কথা হচ্ছে সে প্যারালালি লোড করবে ডেটাগুলাকে। লোড করা মানে কি, তাকে যেটা দেয় সেটাকে স্টোর করা। স্টোর করা ফ্লিপ ফ্লপের কাজ কি? এই ফ্লিপ ফ্লপ গুলা কি করবে, তাকে যে ইনপুটটা দেওয়া হবে, এটা যেহেতু ডি ফ্লিপ ফ্লপ, এই প্রত্যেকটা যেহেতু এক একটা ডি ফ্লিপ ফ্লপ, তার মানে তাকে যে ইনপুটটা দেওয়া হবে সেই ইনপুটটাকে কিউ এর ভিতরে স্টোর করবে, এই তো। আর কিউ বারে সেটা উল্টা বিটকে স্টোর করবে, এটাই তো কাজ ফ্লিপ ফ্লপের। তাহলে দেখা যাবে আমি যদি অনেকগুলো সংখ্যা দেই, I1 I0 I1 I2 I3, এই যে আমি চারটা বিট দিলাম, চারটা বিট দিলাম, চারটা বিট এখানে আসবে, চারটা বিট এখানে আসবে। তারপর প্রত্যেকের ভিতরে একটা ক্লক পালস পাঠাবো, প্রত্যেকে একটা কমন ক্লক পালস পাঠাবো, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ভিতরে একটা কমন ক্লক পালস পাঠাবো। এবং তারা প্রত্যেকে কি করবে, এই কিউ বারটাকে ডিরেক্টলি এইভাবে আউটপুটে দিয়ে দিবে, এ নট A1 A2 A3। তাহলে দেখো তো এই যে যন্ত্রটা, এই যন্ত্রটার মধ্যে চারটা ইনপুট প্যারালালি আসতেছে এবং একটা ক্লক পালস দিয়ে সেটাকে আমি কন্ট্রোল করতেছি এবং সেখান থেকে চারটা আউটপুট একই সাথে বের হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হয় প্যারালাল লোড রেজিস্টার। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার, ঠিক আছে? প্যারালাল লোড রেজিস্টার। এবং প্যারালাল লোড রেজিস্টার এবং শিফট রেজিস্টারের মধ্যে ডিফারেন্সটা কোথায় ভাইয়া? এই যে শিফট রেজিস্টার ডেটাকে সংরক্ষণ করতে পারে এবং সরাতে পারে, ডানে বামে সরাতে পারে। প্যারালাল লোড রেজিস্টার ডেটাকে অস্থায়ীভাবে সংরক্ষণ করে, সরাতে পারে না। শিফট রেজিস্টার এক ধরনের সিরিয়াল রেজিস্টার, বলছিলাম না নামের ভিতরে সিরিয়াল নাই, কিন্তু কাজ করে সিরিয়ালি সিরিজে। আর বাফার রেজিস্টার এক ধরনের প্যারালাল লোড রেজিস্টার। তারপর কতগুলো ফ্লিপ ফ্লপ চেইন আকারে থাকে, আর এখানে কতগুলো ডি ফ্লিপ ফ্লপ, যেখানে ক্লক পালসের মান 0 থেকে 1 হলে ইনপুটে যা দেওয়া হবে আউটপুটে তাই পাওয়া যাবে। ডি ফ্লিপ ফ্লপের কাজ এখানে বলে দিছে ইনডাইরেক্টলি। ডি ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে ইনপুটে যা দিবা আউটপুটে সেটাই সে স্টোর করবে। তারপর শিফট রেজিস্টার নরমালি সমান গতির ডিভাইসে ব্যবহৃত হয়, আর বাফার রেজিস্টার দুটি অসমান গতির যন্ত্রাংশে ব্যবহৃত হয়। এটা এখন বুঝবে না, বাফার এই পয়েন্টটা এখন বুঝবে না। মানে দুইটা সমান গতির সেম স্পিডের ডিভাইসের মধ্যে শিফট রেজিস্টার ইউজ করা যেতে পারে, দুইটা যন্ত্রই সেম ভাবে স্পিডে কাজ করলে। আর যদি এমন হয় যে না, যন্ত্র দুইটা সেম স্পিডে কাজ করতেছে না, একজন অনেক তাড়াতাড়ি কাজ নিতে পারে, একজন অনেক স্লো দিতে পারে, তাহলে সেক্ষেত্রে সেখানে প্যারালাল লোড রেজিস্টারটা ইউজ করা হয়। ছোট আকৃতির ডিজিটাল সার্কিটে, যেমন ডিজিটাল মুভিং ডিসপ্লে, ওই যে বলছিলাম না ডিজিটাল মুভিং ডিসপ্লে, ওখানে নরমালি এই শিফট রেজিস্টার ইউজ করা হয়। আর ইনপুট ডিভাইস ও সিপিইউর মাঝে ইনপুট বাফার, আউটপুট ডিভাইস এবং সিপিইউর মাঝে আউটপুট বাফার হিসেবে ব্যবহৃত হয়। তো এটা আপাতত বুঝবা না ওভাবে, কারণ এরকম চিন্তা করতে পারো যে
তুমি যখন কিবোর্ডে চাপো, কিবোর্ডে টাইপ করো, তখন কি সমান স্পিডে টাইপ করো? মানে এর পরে ঠিক ধরো 5 মিলি সেকেন্ড পরে তুমি বি চাপলা, বি এর পরে 5 মিলি সেকেন্ড পরে তুমি ডি চাপলা, এরকম হয়? এরকম কিন্তু হয় না। এরকম কিন্তু হয় না। আমাদের স্পিডটা কিন্তু ভ্যারি করে, কম বেশি স্পিড হয়। তাহলে আমাদের সাথে, আমাদের টাইপিং এর সাথে যদি কম্পিউটারের সিপিইউর তুলনা করি আমরা, সিপিইউ তো আমাদের স্পিডে চলে না, ঠিক না? তাহলে এইখানে আমাদের স্পিড ডিফারেন্ট, কম্পিউটার স্পিড ডিফারেন্ট। তখন আমার এই বাফার বা প্যারালাল লোড রেজিস্টার ইউজ করা হয়, ঠিক আছে? যেখানে ডেটাগুলা আসতে হোক পরে হোক গিয়ে এক জায়গায় স্টোর হয় বা স্টোর করে রাখা যেতে পারে। বুঝতে পারছো? যখন স্পিড ডিফারেন্ট, যেমন আমি টাইপিং স্পিড আর সিপিইউ প্রসেসিং স্পিড সেম না। সো এই আমার ইনপুট দেয়া এবং সিপিইউ এই দুইটার মাঝখানে আমার এই প্যারালাল লোড রেজিস্টার ইউজ করা হয়, যাতে সে সবগুলো বিটকে স্টোর করে রাখতে পারে ওখানে, ঠিক আছে? সবগুলো বিটকে স্টোর করে রাখতে পারে। একজন বলতেছো কিউ বারের কাজ কি? আচ্ছা, কিউ বারের আসলে কাজ আছে। ধরো এমন দরকার হলো যে তুমি ইনপুট যেটা দিয়েছো আউটপুট চাও সেটার উল্টা বিট, এরকম যদি কখনো দরকার হয়, তুমি ইনপুট যেটা দিয়েছো আউটপুট দরকার সেটার উল্টো কোনো বিট, তাহলে সেক্ষেত্রে কিউ বারটা কাজে লাগবে। বুঝতে কি পেরেছো? কিউ বারটা কাজে লাগবে। কিউ এর মানের পরিবর্তে তার ইনপুট হবে নাকি কিউ বারটা ইনপুট হবে? ওই যে বললাম, ধরো এখন তোমার দরকার যে তুমি যেটা পাইছো সেটাকে কাজে লাগাবা। তোমার ইনপুটে যেটা আসছে, যে বিটটা আসছে, তুমি আউটপুটে সেই বিটটা স্টোর করতে চাও, সেই বিটটা স্টোর করতে চাও, তাহলে তুমি আউটপুটটা কিউ থেকে নিবা। আর এখন দরকার যে তুমি ইনপুটে যেটা আসছে সেটার উল্টা বিট চাও, তাহলে তুমি কিউ বার থেকে আউটপুটটা নিবা। এরকম সিনারিও হতে পারে। আচ্ছা, সো অনেকেই চলে আসছো, অনেকে আবার চলে যাচ্ছ, কারণ এই জিনিসগুলো একটু বোরিং। হ্যাঁ, এটা সহজ না, মুখের কথা নয় জিনিসগুলো, এগুলো অনেক মানে কঠিন জিনিস, ইউনিভার্সিটিতে পড়ানো হয়, সো এগুলো একটু বোরিং লাগবে, স্বাভাবিক। বাট আপাতত হালকা বুঝতে পারলেই মনে করবা যে হয়ে গেছে। ছবি তো আঁকতে পারবা। এখন আমি বোঝানোর পরে প্যারালাল রেজিস্টার ছবি আঁকতে পারবো না? একসাথে ইনপুট আসবে, একসাথে আউটপুট চলে যাবে, ডি ফ্লিপ ফ্লপ হবে, ক্লক পালস প্রত্যেকটাতে যাবে। শিফট রেজিস্টার আঁকতে পারবে না, একটার ইনপুট একটার আউটপুট হিসেবে কাজ করবে। শিফট রেজিস্টার একটার আউটপুট একটার ইনপুট হিসেবে কাজ করবে, এবং আবার ক্লক পালস, কমন ক্লক পালস যাবে, এবং কাজ হবে বিটগুলোকে রাইটে শিফট করে দেয়া বা লেফটে শিফট করে দেয়া। আশা করি তোমরা এইভাবে জাস্ট এক্সপ্লেইন করতে পারবা। এগুলো নিয়ে কোয়েশ্চেন আসবে না, নর্মালি কোয়েশ্চেন আসেও না, খুব কম। হ্যাঁ, আসলে হয়তো তোমাদের কলেজে পরীক্ষা আসলেও আসতে পারে, বোর্ডের পরীক্ষা এগুলো আসে না নর্মালি। সো সেক্ষেত্রে এগুলো সম্পর্কে এত ডিটেলস জানা লাগবে না, বাট আমি যতটুকু পড়ালাম যাতে ছবিটা আঁকতে পারো বা কিছু কথা বলতে পারো, বাংলা কথা, এতটুকু বলতে পারাটাই ইনাফ। রেজিস্টার কাকে বলে, রেজিস্টারের প্রকারভেদ, রেজিস্টার, শিফট রেজিস্টার কিভাবে কাজ করে, শিফট রেজিস্টারের চিত্র কেমন, লোড রেজিস্টার, প্যারালাল লোড রেজিস্টারের চিত্র কেমন, প্যারালাল লোড রেজিস্টার কিভাবে কাজ করে, ক্লক পালসের ভূমিকা কি, শিফট রেজিস্টার এবং প্যারালাল রেজিস্টারের ডিফারেন্সটা কোথায়, এটা বলতে পারলে ইনাফ। কন্ট্রোল শিফট রেজিস্টার কি? কন্ট্রোল শিফট রেজিস্টার এরকম একটা শিফট রেজিস্টার যেটাকে কন্ট্রোল করা যেতে পারে হয়তো, হ্যাঁ, বা কন্ট্রোল করা যায় যে কখন সে শিফট করবে, কখন সে ডেটাকে শিফট করবে, এরকম কিছু। যাই হোক, অন্যান্য আরো কতগুলো রেজিস্টার আছে, প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার, মেমোরি অ্যাড্রেস, মেমোরি বাফার, অ্যাকুমুলেটর, স্ট্যাক কন্ট্রোল, হ্যাঁ, ফ্ল্যাগ রেজিস্টার, কারেন্ট মেমোরি ডেটা। এগুলো হচ্ছে জাস্ট রিডিং করবা, এগুলো থেকে কোশ্চেন আসবে না, আর আসারও কথা না, জাস্ট রিডিং করে রাখবা, যদি কখনো কোনো এমসিকিউ চলে আসে যেতে পারো। এগুলো জাস্ট রিডিং পড়লে ইনাফ। এগুলোর কাজ অনেক ব্যাপক কাজ। হ্যাঁ, তোমাকে তো বললামই যে জাস্ট 4 বিট এএলইউ ডিজাইন করতে হয় আমাদের একটা ফুল কোর্সে, 6 মাসের একটা পুরো কোর্স। তো সেক্ষেত্রে এটা ভেতরে আবার রেজিস্টার আছে, রেজিস্টারে অনেক কাজ করে। সোজা কথা, রেজিস্টার মানে কি? রেজিস্টার মানে একটা মেমোরি ডিভাইস, যে ডিভাইসে কি থাকে, ডেটা স্টোরড হিসেবে থাকে, ঠিক আছে, ডেটাকে স্টোর করা যায়। এখন আমরা দেখব হোয়াট ইজ কাউন্টার। হোয়াট ইজ কাউন্টার? হ্যাঁ, 21 জন আছে, ইটস ওকে, আমার দরকার নেই বেশি স্টুডেন্ট। হ্যাঁ, যাদের দরকার এটা পড়ার বা বোঝার একটু, তারা থাকলেই হবে। এখন আমরা বলবো কাউন্টার। হোয়াট ইজ কাউন্টার? তাহলে কাউন্টার হচ্ছে, আমরা বলতে পারি কাউন্টার হচ্ছে এমন একটা লজিক সার্কিট, এমন একটা লজিক সার্কিট
যে লজিক সার্কিটের মাধ্যমে একটি প্রযুক্ত পালসের সংখ্যা গণনা করা যায় এবং গণনার ফলাফল বাইনারিতে প্রকাশ করা যায়। কাউন্টার নাম শুনলেই বোঝা যায় এটা কি করে ভাইয়া, এটা কাউন্ট করে, গণনা করে, এটা কাউন্ট করে বা গণনা করে। তাহলে এটা একটা সার্কিট বা লজিক সার্কিট, যেটার কাজ কি, যেটার কাজ হচ্ছে এই যেমন কতগুলো পালস দিলাম, ক্লক পালস দিলাম, সেটাকে গণনা করা, কাউন্ট করা এবং সেই কাউন্টের ফলাফলটাকে বাইনারিতে প্রকাশ করা, সেই কাউন্টের ফলাফলটাকে বাইনারিতে প্রকাশ করা। এবং মজার ব্যাপার হচ্ছে এই কাউন্টারও কিন্তু ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা হয়, ফ্লিপ ফ্লপ দিয়েই কাউন্টারটা তৈরি করা হয়, কাউন্টারটা ফ্লিপ ফ্লপ দিয়েই তৈরি করা হয়। ঠিক আছে, যে ওই রেজিস্টারে যেমন এন সংখ্যক ফ্লিপ ফ্লপ ছিল, ঠিক সেম ভাবে কাউন্টারেও এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকতে পারে, কাউন্টারেও এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকতে পারে। সেক্ষেত্রে তাহলে আমরা কাউন্টার পড়ছি, কাউন্টার 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 আমরা কাউন্টার পড়ছি। তাহলে কাউন্টার হচ্ছে একটা লজিক ডিভাইস, যেটা বললাম আমরা, এটা একটা লজিক ডিভাইস। যে লজিক ডিভাইসের কাজ কি, যে লজিক ডিভাইসের কাজ হচ্ছে কাউন্ট করা, কাউন্ট করা এবং সেটা বাইনারিতে রিপ্রেজেন্ট করা, সেটা বাইনারিতে রিপ্রেজেন্ট করা, এই তো। এবং এখানে আমরা বলেছি যে এখানে আমার রেজিস্টার থাকবে এন সংখ্যক, সরি ফ্লিপ ফ্লপ থাকবে এন সংখ্যক, ফ্লিপ ফ্লপ থাকবে এন সংখ্যক, এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে। তাহলে সে এন সংখ্যক ফ্লিপ ফ্লপ দিয়ে সে আসলে কতগুলো জিনিস গুনতে পারে, কতগুলো বিট পর্যন্ত সে গুনতে পারে। সে এন সংখ্যক ফ্লিপ ফ্লপ দিয়ে 2n-1 পর্যন্ত গুনতে পারে, এন পর্যন্ত গুনতে পারে। যেমন ধরো এখানে ফ্লিপ ফ্লপ আছে তিনটা ফ্লিপ ফ্লপ আছে, সাপোজ তিনটা ফ্লিপ ফ্লপ আছে, তার মানে তার কাছে বিট স্টোর করার জায়গা আছে তিনটা বিট স্টোর করার জায়গা আছে। তাহলে ধরো এই যে সেই তিনটা বিট স্টোর করার জায়গা, তাহলে এই তিনটা বিটে সে কত পর্যন্ত গুনতে পারবে, সে জিরো থেকে সে জিরো থেকে সে জিরো থেকে 111, বা বলা যায় সে 0 থেকে 7 বা 2n-1 বা 2^3-1 7 পর্যন্ত গুনতে পারবে। ঠিক আছে, তাহলে কাউন্টারও হচ্ছে একটা ডিজিটাল সার্কিট, যেটা হচ্ছে আমাদের কাউন্ট করতে পারে এবং এর ভেতরেও ফ্লিপ ফ্লপ থাকে। এন সংখ্যক যদি ফ্লিপ ফ্লপ থাকে তাহলে সে 0 থেকে 2^n-1 পর্যন্ত গুনতে পারে। এবং এটাও অনেকটা আমাদের এটাও অনেকটা আমাদের এটা অনেকটা আমাদের রেজিস্টারের মতোই দেখতে। ঠিক আছে, যেখানে ফ্লিপ ফ্লপ থাকবে। এবং এই কাউন্টার ইউজ কোথায় ভাইয়া, কোথায় কোথায় কাউন্টার ইউজ করা হয়? কাউন্টারের ইউজ কেসগুলোর মধ্যে আমরা বলতে পারি ইভেন্ট, কোনো কিছু কাউন্ট করা, মেইন কাজ তো কাউন্ট হতে পারে, মেইন কাজ হতে পারে সে কোনো কিছু কাউন্ট করতেছে, সে হতে পারে সে কোনো টাইমিং সিগন্যাল, হ্যাঁ, যে একটা নির্দিষ্ট সময় পর পর সে একটা সিগন্যাল পাঠাচ্ছে, টাইমিং সিগন্যাল দিবে। তারপর সে হতে পারে সে কোনো ডিজিটাল ইলেকট্রনিক্সে কোনো অপারেশন কন্ট্রোল করতেছে, যে একটা নির্দিষ্ট সময় পর পর হয়তো কোনো কিছু কন্ট্রোল করতে হয়। ঠিক আছে, তাহলে সে যেহেতু গুনতে পারে তাহলে সে হয়তো কোনো অপারেশন কন্ট্রোল করতেছে, সে হয়তো কোনো অপারেশন কন্ট্রোল করতেছে। তারপর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা, এটা তোমরা এখন পারবা না, বাট জাস্ট জেনে রাখো যে অ্যানালগ সিগন্যালকে এটাকে বলা হয় এডিসি, হ্যাঁ, ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা, এটা পড়বা, এটা থার্ড ইয়ারে পড়ানো হয় বইতে, এডিসি। তারপর হচ্ছে 5 নম্বরে হচ্ছে ঘড়িতে ব্যবহার করা হতে পারে, ঘড়িতে তুমি স্টপ ওয়াচ দাও না, গোনার কাজটা করো না, তাহলে ঘড়িতে কিন্তু ব্যবহার করা যেতে পারে, তাহলে ডিজিটাল ওয়াচে ইউজ করা যেতে পারে, ডিজিটাল ওয়াচ বা ডিজিটাল কম্পিউটারও ইউজ করা হয়।
অ্যান্ড ফাইনালি ফ্রিকোয়েন্সি কাউন্টে ইউজ করা যেতে পারে, যে ফ্রিকোয়েন্সি গুনতেছো, কোনো কিছুর ফ্রিকোয়েন্সি গুনতেছো যে কতবার হচ্ছে, একটা ঘটনা কতবার হচ্ছে, তাহলে সেই ফ্রিকোয়েন্সি কাউন্ট করতেও কিন্তু আমরা কাউন্টার ইউজ করতে পারি। এবং এই কাউন্টারগুলো দেখা যায়, এইভাবে কাজ করে। এই দেখো এইভাবে কাজ করবে। 3 বিটের কাউন্টার, 00 থেকে সে 1 হয়, 1 থেকে 10, 10 থেকে 11, এভাবে গুনতে গুনতে 7-এর পরে সে আবার 0-তে ফেরত আসে। তাহলে এভাবে সে কন্টিনিউয়াস কি হয়, যেহেতু 3 বিট জায়গা, 0 থেকে 7 পর্যন্ত গুনতে পারে, এর বেশি সে গুনতে পারে না। ঠিক আছে? আর প্রত্যেকটা এটার একটা ফ্লিপ ফ্লপের একটা টার্ম আছে, সেটাকে বলা হয় মডিউলাস। মডিউলাস মানে সে সর্বোচ্চ কত সংখ্যা গুনতে পারে, সর্বাধিক কতগুলো সংখ্যা গুনতে পারে, সেটাকে বলা হয় মডিউলাস। ফ্লিপ ফ্লপের একটা টার্ম আছে, সেটাকে বলা হয় মডিউলাস অফ ফ্লিপ ফ্লপ। সেই জিনিসটা কি? মডিউলাস হচ্ছে সে সর্বোচ্চ কত সংখ্যক বিট গুনতে পারে, সর্বোচ্চ কত নাম্বার গুনতে পারে, সেটাকে বলা হয় তার মডুলাস। যেমন 3 বিটের জন্য 3 বিটের কাউন্টার, তার মডুলাস হবে 2 টু দি পাওয়ার n বা 2 টু দি পাওয়ার 3 বা 8। ঠিক আছে, ফাইন। কাউন্টারের প্রকারভেদ, কাউন্টার আসলে অনেক রকম হতে পারে। যে এমন কাউন্টার হতে পারে যেটা হচ্ছে 0 থেকে বড় সংখ্যা গুনবে, 0 থেকে 1, 1 থেকে 2 এভাবে বড় গুনবে। আবার এমন হতে পারে যেটা বড় থেকে ছোট সংখ্যা গুনবে, এরকম কাউন্টার হতে পারে। আবার আরেক ধরনের কাউন্টার আছে, যেটা হচ্ছে তোমার যে কোন একটা মাত্র ক্লক পালস দিবা, সে একটা ক্লক পালস দিয়ে তুমি সবগুলো ফ্লিপ ফ্লপের স্টেট চেঞ্জ করে ফেলবা। ঠিক আছে, সেটাকে বলা হয় সিঙ্ক্রোনাস কাউন্টার। আর অ্যাসিঙ্ক্রোনাস আরেকটা আছে অ্যাসিঙ্ক্রোনাস, যেটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অন্য একটা ফ্লিপ ফ্লপের ইনপুট হিসাবে ইউজ করা হবে। আমরা দেখব, মোটামুটি জাস্ট গঠনটা দেখব। একটা গঠন দেখলে মোটামুটি আমাদের এই কাজ শেষ। একটা গঠন দেখতে পারলে মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ। হ্যাঁ, কাউন্টার একটা গঠন আমরা দেখি, যে রিপল কাউন্টার দেখবো আমরা, রিপল বাইনারি কাউন্টার দেখবো, 3 বিট রিপল বাইনারি কাউন্টার দেখবো। যেটা বললাম কাউন্টারের ক্লাসিফিকেশন আছে, তোমরা ক্লাসিফিকেশনটা পড়ে নিবা। ক্লাসিফিকেশন অনেকভাবে ক্লাসিফাই করা যায়। ঠিক আছে, সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস আছে একটা, তারপর অ্যাসিঙ্ক্রোনাস আরেকটা আছে। সিঙ্ক্রোনাস একটা এক টাইপের তোমার কাউন্টার, অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে আরেক টাইপের কাউন্টার। ঠিক আছে, যে সিঙ্ক্রোনাস কাউন্টারের ভিতর কি করা হয়, যে একটা মাত্র ক্লক পালস ইউজ করা হয়, একটা সিএলকে ইউজ করা হয়, একটা ক্লক পালস ইউজ করা হয়, যেটা সবগুলো ফ্লিপ ফ্লপে স্টেট চেঞ্জ করে। একটা ফ্লিপ ফ্লপ সবগুলো যতগুলো ফ্লিপ ফ্লপ থাকবে সবগুলো ফ্লিপ ফ্লপের সাথে কানেক্টেড থাকবে, ফ্লিপ ফ্লপের স্টেট চেঞ্জ করবে। আর অ্যাসিঙ্ক্রোনাস যে আমার ফ্লিপ ফ্লপ, সেটা কি, সেটা হচ্ছে এমন একটা কাউন্টার, যে কাউন্টার হচ্ছে বলতে পারো একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অন্য একটা ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করবে, ওখানেও একটা ক্লক পালস থাকবে। কিন্তু ফ্লিপ ফ্লপ গুলা একটার আউটপুট আর একটার ইনপুট হিসেবে কাজ করবে, রেজিস্টারের মতো একটার আউটপুট আরেকটার ইনপুট হিসেবে কাজ করবে। ঠিক আছে, এগুলো ডিটেইলসে পড়ার দরকার নেই, ডিটেইলসে আসবে না। আর অন্য আরেকভাবে ক্লাসিফাই করা যায়, একটাকে বলা হয় রিপল আপ এবং একটা বলা হয় রিপল ডাউন। রিপল আপ মানে হচ্ছে সে গুনতে গুনতে উপরের দিকে যাবে, ছোট থেকে বড় নাম্বার গুনবে। রিপল আপ মানে সে ছোট থেকে বড় নাম্বারে গুনবে। আর রিপল ডাউন মানে হচ্ছে সে বড় নাম্বার থেকে ছোট নাম্বার দিকে গুনবে, বড় নাম্বার থেকে ছোট নাম্বার দিকে গুনে গুনে আসবে। ঠিক আছে, একটা গঠন আমরা দেখবো, একটা ফ্লিপ ফ্লপের গঠন তোমাদের দেখাই দিই, বই থেকে দেখাই দিই। এখানে আসলে তেমন
কঠিন কিছু নাই বা কঠিন ভাবে চিন্তা করার দরকার নেই। এখানে তুমি 3টা ফ্লিপ ফ্লপ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় টি ফ্লিপ ফ্লপ। এটার নাম দেখো টি, এটার নাম দেখো টি, ফ্লিপ ফ্লপের ভিতরে টি লেখা আছে, তার মানে এটা হচ্ছে, এটাকে বলা হয় টি ফ্লিপ ফ্লপ। এটাকে বলা হয় টি ফ্লিপ ফ্লপ, বা এটা অনেক সময় টগল মোডে কাজ করে। টগল মোডে কাজ করে, টগল মানে হচ্ছে চেঞ্জ করা, 0 থেকে 1 বা 1 থেকে 0 করা। ঠিক আছে, টগল মানে হচ্ছে চেঞ্জ করা, 0 থেকে 1 বা 1 থেকে 0 করে দেয়া। এটার নাম হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। এটা টগল মোডে কাজ করতেছে। টগল মোড মানে কি, ফ্লিপ করে দেয়া, উল্টায় দেয়া, উল্টায় দেয়া। একটু খেয়াল করো, 3টা ফ্লিপ ফ্লপের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপেই 1 কে ইনপুট হিসেবে দেয়া আছে, এবং সাথে একটা ক্লক পালস আছে, প্রথম ক্লক পালস। প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটাকে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট ক্লক পালস হিসেবে ইউজ করা হচ্ছে, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটটাকে তৃতীয় ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে ইউজ করা হচ্ছে। খুব মজার বিষয়, এখানে এতক্ষণ আমরা যে গঠনগুলো দেখছি সবগুলোতে কমন ক্লক পালস ছিল, যে একটা ক্লক পালসে আমি সবগুলোতে দিচ্ছিলাম। বাট এখন আমি ক্লক পালস দিলেই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হয়। এখন আমি এমন ভাবে ডিজাইন করেছি যে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট আরেকটা ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে ইউজ হবে। ক্লক পালস হিসেবে ইউজ হবে মানে এইটা কন্ট্রোল করবে এটাকে, আর এটা কন্ট্রোল করবে এটাকে। এটা শিফট রেজিস্টার না যে জাস্ট শিফট করে দিবে, ডেটাকে শিফট করে দিবে, এরকম না। এটা ক্লক পালসের ইনপুট হিসেবে কাজ করবে। একটার আউটপুট আরেকটার ক্লক পালস, আমি জানি ক্লক পালস দিয়ে অ্যাক্টিভ করা হয়, যন্ত্রটাকে কাজ করানো হয় ক্লক পালস দিয়ে। তার মানে এইটা কাজ করে এটার আউটপুটটা গিয়ে এটাকে কন্ট্রোল করবে, এইটার কাজ করলে এটার আউটপুটটা গিয়ে এটাকে কন্ট্রোল করবে। এটার একটু গঠনটা এইরকম অনেকটা হয়, এই যে এইভাবে চিন্তা করতে পারো। দেখো, এটা 0 1 0 1 0 1 0 1 এভাবে টগল করতেছে, এই মানগুলা টগল মানে চেঞ্জ করতেছে, 0 থেকে 1, 1 থেকে 0 হচ্ছে কত, একবার পরপর না, এটা প্রতিবারে চেঞ্জ হচ্ছে। এটা একটা ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপটা কন্ট্রোল করে এই ফ্লিপ ফ্লপটাকে। এইটা একবারে টগল করে, একবার পরপর টগল করে, তাহলে এইটার আউটপুটটা গিয়ে এটাকে কন্ট্রোল করে, তার মানে এটা দুইবার পরে পরে টগল করবে। দেখো, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এইটা কন্ট্রোল করে আবার পরেরটাকে। ঠিক আছে, এটা ক্লক পালস দেয় পরেরটাকে, তার মানে এটা যদি দুইবার পরে পরে টগল করে, এটা 4বার পরে পরে টগল করবে, 4টা 4, 4টা 0, 4টা 1। যদি এর পরে আরেকটা বিট থাকতো তখন দেখতাম সেটা আবার 8বার পরে পরে ফ্লিপ করতো, টগল করতো। তাহলে এটার জাস্ট এই ছবিটা দেখো, যে এই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ তার পরের ফ্লিপ ফ্লপকে কন্ট্রোল করে। এই ফ্লিপ ফ্লপ টগল মোডে কাজ করতেছে, মানে এটা টগল করবে একবার পর পর, এবং এটার আউটপুটটা যেহেতু ফাইনালি এটাকে কন্ট্রোল করে, এটাকে কন্ট্রোল করে, এটাকে কন্ট্রোল করে, তার মানে বলা যায় যে এটা যদি একবার পর পর টগল করে, এটা দুইবার পর পর টগল করবে, এবং এইটা যেহেতু পরেরটাকে কন্ট্রোল করতেছে, তাহলে এটা যেহেতু দুইবার পর পর টগল করে, এটা 4বার পর পর টগল করবে। এটা একটু আমি তোমাদের বলবো যে একটু বাসায় রিডিং পড়ো, যেটা কি বোঝানোর চেষ্টা করেছে বা কিভাবে কি হচ্ছে। আশা করি চেষ্টা করলে বুঝতে পারো, এটা এলএসবি, এটা এমএসবি, এটা এলএসবি, এটা এমএসবি, আমরা জানি। তো এটা একটু একবার রিডিং পড়ো, যদি না পারো ইনশাল্লাহ ভাইয়া কালকে লাস্টে একটু হলে দেখাই দিব। বাট ব্যাপারটা অনেকটা এরকম, যেটা টি ফ্লিপ ফ্লপ ইউজ করা হচ্ছে, তার মানে এটা টগল মোডে কাজ করবে। টগল মানে 0 থেকে 1 বা 1 থেকে 0 হওয়া। প্রথমটা একবার পরপর টগল করে, এটা দুইবার পরপর টগল করে, তৃতীয়টা 4বার পরপর টগল করে। আমরা জানি বাইনারি, এই লজিক ডিভাইস গুলো বাইনারির বা 2 এর গুণিতক আকারে কাজ করে সব সময়। তাহলে এটা একবার পরপর, এটা দুইবার পরপর, এটা 4বার পরপর, পরেরটা 8বার পরপর, এভাবে করে করে টগল করবে। এখানে টি ফ্লিপ ফ্লপ ইউজ হচ্ছে, একটার আউটপুট আরেকটার ক্লক পালস হিসেবে কাজ করতেছে। তার মানে এই প্রথম ডিভাইসটা দ্বিতীয় ডিভাইসকে কন্ট্রোল করছে, দ্বিতীয় ডিভাইসটা তৃতীয় ডিভাইসকে কন্ট্রোল করছে। ঠিক আছে, এবং ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে কাউন্টার এমন একটা লজিক সার্কিট যেটা কি করে, তার প্রযুক্ত পালসের সংখ্যা গুনতে পারে, কাউন্ট করতে পারে। যে কাউন্টার ছোট থেকে বড় হিসাবে কাউন্ট করে রিপল আপ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আউটপুট গুলো যোগ করলে আবার সংখ্যাগুলোর বাইনারি মান আসে। হ্যাঁ,
আউটপুট গুলো যোগ করলে বাইনারি মান আসবে। সো ফার আমাদের চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমার কাউন্টারও যদি তোমার কোয়েশ্চেন এসেও পড়ে, কাউন্টার যদি এসেও পড়ে, তুমি জাস্ট এই ছবিটা আঁকবা, এই ট্রুথ টেবিলটা আঁকবা, আর হচ্ছে এই 3টা পয়েন্টকে এক্সপ্লেন করবা, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, ছবি, ট্রুথ টেবিল, ছবিটা কিভাবে হয়েছে বলা বুঝাই দিয়েছি, আর এই 3টা পয়েন্ট কিভাবে কাজ করে এটা জাস্ট নিজের ভাষায় লিখে দিলেই হয়ে যাবে। এখানে বলা হয়েছে প্রথমটা একবার টগল করে, দ্বিতীয়টা 2বার, এটা 4বার পরপর টগল করে। সো এই পর্যন্ত থাকলো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ক্রিয়েটিভ কোয়েশ্চেন দেখার চেষ্টা করব। সবাই ভালো থাকো, দোয়া করো আমার জন্য। আসসালামু আলাইকুম।